নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মহিষাদলে ফের ইভটিজিং এর ঘটনা, স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় গ্রেফতার ৩। অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ, বিচারককে বয়কটের সিদ্ধান্ত তমলুকের আইনজীবীদের। রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক, পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ কোলাঘাটে। এগরায় পথ দুর্ঘটনা, মৃত বাসের খালাসি, আহত প্রায় ২০। তমলুকে বাস উল্টে আহত প্রায় ১০, গুরুতর আহত ২। গড়বেতায় মন্দিরের সামনেই উল্টে গেল লরি, মৃত এক পথচারী। মহিষাদলে শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। জেলায় উদযাপিত হলো ছট পুজো, আনন্দে মাতলেন সাধারণ মানুষ। কোলাঘাটে সিপিএম এর নির্বাচনী সভা, অকাল নির্বাচনের জন্য দায়ী তৃণমূল, অভিযোগ বামেদের। পলিমালচিং পদ্ধতির প্রয়োগ, বেগুন চাষ করে লাভবান চাষি। আসছে বিস্তারিত খবরে। ফের ইভটিজিং এর ঘটনা ঘটল মহিষাদলে। ঘটনায় জড়িত ৩ ইভটিজারকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অপর ২ ইভটিজার পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মহিষাদল থানার পুলিশ। অভিযুক্ত ৩ যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আবারও স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটল মহিষাদলে। তবে এই দুর্ঘটনায় কোনো ছাত্রীর প্রাণহানির ঘটনা না ঘটলেও শ্লীলতাহানির চেষ্টায় ঘটনায় যুক্ত ৩ ইভটিজারকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত গণেশ দাস, সুরজিৎ দাস ও তপন বেরাকে পুলিশ গ্রেফতার করলেও আরো ২ ইভটিজার পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। মহিষাদল থানার পুলিশ পলাতকদের ধরতে অভিযান শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে মহিষাদলের রাজবাড়ি সংলগ্ন রথতলা রোড দিয়ে একটি পিকআপ ভ্যানে চেপে নন্দকুমার থানার মাধবপুর গ্রামের ৫ যুবক গারুঘাটার দিকে যাচ্ছিল। তাহলে কত গালাগালি হয়ে যাবে ভাই, শীতকাল পড়ে সবাই ঘুমিয়ে গেছে জানি। এই জায়গাটা মেয়েটা কোথায় ছিল? মেয়েটা ওই সাইডে ছিল। এখানে আছে মেয়েটা, আর মেয়েটা গাড়িটা ওদিক দিয়ে যাচ্ছে। না এটা এই দিকটা ওদিকে যাচ্ছে, আর বাইকটা ওখান দিকে যাচ্ছে। বাইক সেই সময় স্থানীয় গার্লস হাই স্কুলের কয়েকজন ছাত্রী বাড়ি ফিরছিল। ওই গাড়িতে থাকা যুবকদের কয়েকজন ওই ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করার পাশাপাশি এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ওড়না ধরে টান দেয়। আচমকা টানে ছাত্রীটি রাস্তার ওপর পড়ে যায় বলে অভিযোগ। ঘটনা চোখের সামনে ঘটতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইভটিজারদের পিকআপ ভ্যানটিকে ধরার জন্য তাড়া করা হয়, কিন্তু দ্রুত বেগে গাড়িটি চালাতে গিয়ে গুন্ডিচা বাড়ির কাছে রাস্তার পাশে একটি গেটে ধাক্কা মেরে উল্টে যায়। ৩ ইভটিজারকে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারাই। ঘটনায় অভিযুক্ত ৩ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এইভাবে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। মর্তুজা, এখানে কি ঘটছিল দেখছিল বলতে আমি দেখলাম এই সন্ধ্যাবেলায় ঠিক আবগারির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় একটি ডেলি মানে সাইকেলে যাতায়াত করে এরকমই একটি ছাত্রী পড়ে আসছিল, স্কুল মানে টিউশন পড়ে আসছিল। এবার কোটা একটা ম্যাজিক গাড়ি আসতেছে, এবার ওতে কজন মদ্যপ অবস্থায় সম্ভবত ছিল, আমরা এখানে ওটা ঠিক বুঝতে পারলাম না। তো ওরা রাস্তা থেকে মেয়েটা যাচ্ছিলো সাইকেলে করে, এমন সময় তার অন্য ধরে টানাটানি করেছে। ঠিক আছে, আমরা এখানে একটা চিৎকার দিলাম,
তারপরে এবার ওইদিকে আগিয়ে যাচ্ছি, গুন্ডিচাবাড়ির দিকে আগিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখলাম ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এখানে তোমরা চিৎকারটা করতেই ভালো হয়েছে, চিৎকার করতে তখন গাড়ি নিয়ে স্পিড ওরা স্পিডে যাচ্ছে, আগে থেকে ওভার স্পিডে যাচ্ছে, ওরা ওভার স্পিডেই যাচ্ছে, আরো স্পিড বাড়িয়েছে। হ্যাঁ সেটা বাড়ানো কি কমতি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু এখান কি থেকে একটা কি শুনেছো, কি বলছো? না ও যেটা বললো ওটাই আমি শুনেছি। হ্যাঁ কি বলছে, তারপর ঘটনার পরে ওরা গাড়িটা ওরা স্পিডে ওখানে নিয়ে গেল, ওখানে নেওয়ার পর তারপরে আমরা দেখলাম যে ওখানে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর তো মারধর করলো, তারপর তো এইটুকু আমরা ওখানে তোমরা কি চাও স্থানীয় মানুষ? আমরা স্বাধীনতা চাই। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। আইনজীবীদের প্রতি দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ, বিচারককে বয়কটের সিদ্ধান্ত নিলেন তমলুকের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার এই ইস্যুতে চলে বিক্ষোভ, ব্যাহত হয় বিচার প্রক্রিয়া। আইনজীবীদের প্রতি দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে বিচারককে বয়কট করলেন তমলুকের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ফার্স্ট কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তমালি ঘোষকে আগেই বয়কট করেছিলেন আইনজীবীরা। এবার থার্ড কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনিমেষ ঘোষকেও বয়কটের সিদ্ধান্ত নিলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে সোমবার বিচারকের সামনেই লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট তমালি ঘোষের বিরুদ্ধে আমরা 14/6/2016 তারিখে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনটা এখনো কন্টিনিউ হচ্ছে, তার কোনো সুরাহা হয়নি। তার বিরুদ্ধে আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যানকে জানিয়েছি, জোনাল জাস্টিসকে জানিয়েছি, চিফ জাস্টিসকে জানিয়েছি, কিন্তু তার কোনো এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি। কিন্তু আমরা সেই আন্দোলনটা এখনো কন্টিনিউ হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের হাজব্যান্ড হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্ট অনিমেষ ঘোষ। তিনি যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টকে আমরা বয়কট করেছি, সেই জন্য উনি পেনের গুন্ডামিটা ইনডাইরেক্ট ওয়েতে চালাচ্ছেন। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টকে আমরা বয়কট করেছি, অ্যাবস্টেন্ড করেছি। এর ফলে ব্যাহত হয় পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। বহু মানুষ প্রতিদিন নানা সমস্যায় পড়ে আদালতের দ্বারস্থ হন। আমাদের মাধ্যমেই তারা সুরাহা পেতে চায়, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দুজন যেভাবে আমাদের সঙ্গে আচরণ করছে, যেভাবে পেনের গুন্ডামি করছে, তাতে বিচারক যারা লিটিগেন্ট পাবলিক তাদেরকে আমরা সুরাহা দিতে পারছি না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বেলেবল সেকশনে যদি 500 সিকিউরিটি হয়, তাহলে সে আমরা যারা উকিলরা তারা লিটিগেন্ট পাবলিককে আমরা কিভাবে তাদেরকে সুরাহা দেবো? ঘটনায় উঠে এলো বিচার প্রার্থী বা তার পরিবারের মিশ্র প্রতিক্রিয়া। একদলের মতে এই ঘটনার জেরে ব্যাহত হচ্ছে বিচার পদ্ধতি, ফলে অযথা জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। আর অন্য পক্ষের মতে এই সমস্যা সাময়িক, তবুও আইনজীবীদের প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে। বার অ্যাসোসিয়েশনের উকিলবাবুরা কি বলছে আজকে কোর্ট হবে না, বয়কট করেছি আমরা, আপনারা চলে যান বলতে আমরা এতে কি কোনো সমস্যা তৈরি হলো আপনাদের? হ্যাঁ, সমস্যা বলতে ডেটে ডেটে আমাদের তো উকিলবাবুদের খরচা দিতে হয়, এই কস্টগুলো আমাদের অযথা ইয়ে করতে হয়। মিথ্যা অ্যালিগেশন আজকে কোর্টে কি দেখলেন? কোর্টে উকিলদের হরতাল চলছে, কি জাজরা ঠিকঠাক মতো কাজ করছে না, উল্টোপাল্টা করছে, এইসব নিয়ে হরতাল চলছে। এটা কি সমস্যা তৈরি হলো? সমস্যা তো অবশ্যই, পয়সা তো আর জলে এমনি গাছ নাড়ালে পড়ে না। একটা উকিলের ফিজ এখন 500 টাকা 700 টাকা, দিনের পর দিন আজকে 5 বছর ধরে একই রকমভাবে চলছে। এই আসছে না, ও আসছে না, কি স্টেপ হচ্ছে কিছু তো বুঝতেই পারছি না। সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তো ডেফিনেটলি, আসা যাওয়াটা তো একটা লোকের কাজের ব্যাপার আছে, তো এটা কর্মদিনে সেইটা বন্ধ করে এসে আপনাদের যদি উকিলরা এই ধরনের হরতাল চালে দিনের পর দিন চলতে থাকে, এর আগেও একদিন হয়েছিল, এরকমভাবে চলতে থাকলে তো হয়ে গেল। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। রাস্তা সংস্কারের দাবিতে আসন্ন উপনির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল কোলাঘাটের প্রায় 500 ভোটার। রবিবার রাস্তায় পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন কোলাঘাটের প্রায় 500 ভোটার। কোলাঘাটের কুমারহাট এলাকার পশ্চিমপাড়া অঞ্চলের বেশিরভাগ রাস্তাই এখনো মাটির। বহুদিন আগে কিছু কিছু জায়গায় মোরাম পড়লেও সংস্কারের অভাবে শুধুমাত্র মোরামের চিহ্নটুকুই বর্তমান। এখানে রাস্তা আগে দেখুন, আমার এই যে লাল দিয়েছে, হ্যাঁ, ওনাকে লিয়ে স্কুল যেতে পারি, বুঝছেন। এবারে আপনার রাস্তাটা দেখুন, পরিস্থিতি কি। এই আমার গ্রামকে জানিস, গ্রামের প্রধান কাউকে জানি? প্রধান আসেনি, সবাই সই নিয়ে গেছে। নেতারা প্রতি বছর আছে, ভোটের সময় সে আমার এইটা টিপুন সেটা টিপুন বলে গেল, সবাই করলো, কিছু হলো। ডাক্তার ঢুকে নি, গরু একটা ঢুকিয়ে গেলে আমরা এই গোয়াল
দেখুন ছাগল একটা, ডাক্তার আসেনি। তাই আসন্ন উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা। রবিবার রাস্তা সংস্কারের দাবিতে এলাকায় পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখান তারা। এলাকাবাসীর অভিযোগ, যেখানে সব জায়গায় সিমেন্টের ঢালাই রাস্তা তৈরি হয়েছে, সেখানে পশ্চিমপাড়া অঞ্চলে কোনো রকম রাস্তার কাজই হয়নি। একটু বৃষ্টি হলেই চরম অসুবিধার সম্মুখীন হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তায় কোনো কাজ হয়নি। হ্যাঁ, রাস্তায় জল কাদা বাড়ি বাড়ি যেতে হয়, আর খুব কষ্ট, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, খুব অসুবিধায় অসহায় অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। হ্যাঁ, আমাদের রাস্তা যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করুন, যার জন্য আমরা ভোট বয়কট করছি। কাঁচা রাস্তায় যাতায়াতের ফলে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে, তাই এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের রাস্তা খুবই খারাপ। এই বছর হঠাৎ করে এসে সব মাটি ফেলি দিয়ে চলে গেল ঢালাই হবে বলে, ঢালাইও হলো নি। ঠিক আছে, আমাদের মানে যাতায়াতের খুবই অসুবিধা। বৃষ্টি হয়ে গেলে সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হয়, বাচ্চাদের স্কুল যাওয়ারও খুব প্রবলেম, স্কুল অর্ধেক দিয়ে যেতে পারে না। ভোট বয়কট এই রাস্তার জন্যই। রাস্তায় মাটি ফেলি দিয়েছে, যেতেই পারছি না। আশ্বাস দিচ্ছে বারবার নেতারা এসে, এতদিন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল প্রায়, রাস্তার কোনো কাজই হচ্ছে না। রোশন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। এগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাসের খালাসির, আহত প্রায় 20 জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের খালাসির। কাঁথিতে নয়াঞ্জলিতে বাস উল্টে মৃত 1, আহত প্রায় 20। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল একটি যাত্রীবাহী মিনিবাস। শনিবার সন্ধ্যায় এগরার কুদিতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের খালাসি কালীপদ সাউ, তার আনুমানিক বয়স 25। এগরার নেগুয়াতে তার বাড়ি। আহত হয়েছেন আরো 20 জন যাত্রী, তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। তারা চিকিৎসাধীন রয়েছেন এগরা এবং মেদিনীপুর হাসপাতালে। বেশ কয়েকজনের মৃত্যুরও আশঙ্কা রয়েছে। কেউ সামনে আসবে না, সামনে আসবে না, সামনে আসবে না, এই গাড়ি যাবে। আরে লোক ওখানে দেখিলে দেখো। রামনগর এগরা সড়কের ওই বাসটি প্রায় 45 জন যাত্রীকে নিয়ে রামনগর থেকে এগরার দিকে আসছিল বলে জানা গিয়েছে। সন্ধ্যা 7টা নাগাদ কুদির লোহার ব্রিজ পেরিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, আর এরপরেই বাসটি উল্টে পড়ে যায় পাশের নয়াঞ্জলিতে। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই আহতদের উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। অন্ধকার হয়ে যাওয়ায় প্রথমে উদ্ধার কাজ বিঘ্নিত হলেও পরে আলো জ্বালিয়ে উদ্ধারের কাজ চলতে থাকে। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। তমলুকে বাস উল্টে আহত হলেন প্রায় 10 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। একটি পিকআপ ভ্যানকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। গুরুতর আহত 2 জন বর্তমানে তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তমলুকে পথ দুর্ঘটনায় আহত হলেন 10 জন, তার মধ্যে 2 জন গুরুতর আহত। কোথা থেকে আসছিলেন? বাড়ি বিমারি কোথায় যাচ্ছিলেন? ওখানে আত্মস্বজনের বাড়ির থেকে এলাম টাকা আনতে। কি গাড়িতে ছিলেন? ওই শ্রীরামপুর বাসে বিমারিতে ঠিক যাচ্ছিলেন, তারপরে হঠাৎ উল্টে গেছে নাকি? পাসপোর্টে যে জানা গিয়েছে, রবিবার সকাল 10:30টা নাগাদ তমলুকের সোনামুইতে ঘটনাটি ঘটে। তারপরে কি করলেন? তারপরে আমার মাথায় লাগছে, তারপরে আমি কিন্তু অজ্ঞান টজ্ঞান কিছু হই না, ভালোই ছিল। তারপরে ওই পায়ে লাগছে, তারপর আস্তে আস্তে ড্রাইভারটা বেরিয়ে গেল। আমরা ওই একটা মেয়ে আমার সামনে ছিল, তারা আজলি উঠে আমিও আজলি উঠে পারাই। আপনি চুপ করেন না, আমাদের প্রতিবেশী কেউ নেই। কত জনের মতো বাসে ছিল আনুমানিক? তবু আনুমানিক সিটে যা আছে সিট ফুল ফাঁপ, আর সামনে যে সিট ছিল তাদের ফিল আর 5-6 জন। কেউ কি ভিতরে আটকে গেছে মনে হয় এখনো? আমি বলতে পারছি না, কিন্তু খুব চেঁচাচ্ছিল। মেশিন ভ্যানকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়
একটি শ্রীরামপুর মেচেদা বাস। শ্রীরামপুর মেচেদা। কোথা থেকে উঠছিলেন আপনি? আমি নিমতল থেকে উঠেছিলাম। কোথায় যাচ্ছিলেন? আমি এসেছিলাম এই পদুম বসেনের নাম। কি ঘটনা কি ঘটেছে? ঘটনা বলতে একটা গাড়িকে সাইড দিতে গেছিলো, ও মোরামে গাড়িটা নামিয়ে দিয়েছে। মোরামে গাড়ি নামিয়ে দেওয়ার জন্য ওভার কন্ট্রোল বলতে পারি নামিয়ে পাল্টিয়ে গেছে গাড়িটা। বলছি গাড়ি কি পুরো ভর্তি ছিল লোক? হ্যাঁ, গাড়িতে সিট ক্যাপাসিটি জনা 10-12 স্ট্যান্ডিং ছিল। ঘটনায় 10 জন আহত হন। তমলুক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। আমি নিমতলি থেকে তমলুক যাচ্ছিলাম, এসে দেখলাম বহু লোকজন গাড়ি হয়ে গেছে, তারপর গাড়ি একটা পড়ে গেছে, তারপর সব মানুষকে বার করা হয়ে গেছে, ড্রাইভার কি পালিয়ে গেছে। সবাইকে কি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, হসপিটালে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ মারা গেছে এরকম কিছু আছে না? না, কেউ মারা যায়, তবে ক্ষতি হচ্ছে, হাড়পালা ভেঙে গেছে, কমর হাত পা। গুরুতর আহত হয়েছেন শ্রীরামপুরের বাসিন্দা মধুসূদন অধিকারী এবং ডিমারের বাসিন্দা আসমা বিবি। বর্তমানে তারা তমলুক সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই বাসে মানে পিকআপ ভ্যান ওয়ালাকে সাইড দিতে গিয়ে বাস বুঝাইছিল, সাইড দিতে যাও রাইট সাইডে যা চাপছে মানে লাইন থেকে নেমে গেছে এক চাকা, নামার সঙ্গে সঙ্গে গাড়ি ঠিক আছে। তারপরে অনেকে আহত হয়েছে নাকি? হ্যাঁ, এইরকম ছোট মোটো অনেকে হয়েছে। আপনি কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? আমি এই ডাক্তারখানায় আসছিলাম তমলুকে। হ্যাঁ, শঙ্কর রাখলে। ওটা কি গাড়ি ছিল? ওটা বাস। কি বাস? কি গাড়ি? শ্রীরামপুর বাস বলে বলছি। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। পুলিশের হাত থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে পথ দুর্ঘটনা ঘটল গড়বেতাতে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরও একজন। ঘটনায় ঘাটাল গড়বেতা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত আরও একজন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে গাড়ি চালানো, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। জানা গিয়েছে গড়বেতার রসকুণ্ডুর কাছে ঘাটাল গড়বেতা সড়কে একটি মন্দিরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল লরিটি। তারপর মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা দুই পথচারীর ওপর আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘাটাল গড়বেতা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে পুলিশের ওপরেও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। প্যাকেটবন্দি সদ্যজাত শিশুর গলাকাটা দেহ উদ্ধার হলো মহিষাদল থানার কেশবপুরে। প্যাকেটটির মধ্যে থেকে পাওয়া গিয়েছে একটি ছুরি এবং কাঁচি। এই ধরনের ঘটনা কে বা কারা ঘটালো তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্যাকেটবন্দি সদ্যজাত গলাকাটা শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কেশবপুরে। হলদিয়া মেচেদা রেল লাইনে কেশবপুর রেল স্টেশনের অদূরেই রবিবার বিকেলে ট্রেনের মধ্যে থেকে একটি প্যাকেট ফেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তবে প্যাকেট বলে এলাকার মানুষ প্রথমে গুরুত্ব দেননি। সন্ধ্যের সময় প্যাকেটের আশেপাশে কুকুরকে ঘুরতে দেখে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল জন্মায়। তারা গিয়ে প্যাকেট খুলে দেখতে পান প্যাকেটের মধ্যে একটি সদ্যজাত গলাকাটা শিশু রয়েছে। সেই সাথে প্যাকেটের মধ্যে একটি কাঁচি ও ছুরিও রয়েছে। স্থানীয় বাসিন্দারা মহিষাদল থানায় খবর দিলে থানা থেকে জানানো হয় রেলের এলাকার ঘটনা, রেল পুলিশ বিষয়টি দেখবে। মেচেদার জিআরপি কে খবর দেওয়া হলে অনেক দেরিতে শিশুর দেহটি উদ্ধার করে তারা নিয়ে যায়। এই ধরনের ঘটনা কে বা কারা ঘটালো তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দুপুরে ট্রেনের মধ্যে থেকে এই ধরনের ঘটনা ঘটায় ট্রেনের নিরাপত্তা নিয়েও যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠেছে। অভিযোগ, ট্রেন মেচেদা ছাড়ার পর ট্রেনে যাত্রীদের কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকে না। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হলদিয়াতেও ধুমধাম করে অনুষ্ঠিত হলো ছট পুজো। উদ্যোগে ছিল শ্রী সংকট মোচন সেবা কেন্দ্র। 4 দিন ব্যাপী চলে নানা অনুষ্ঠান, আনন্দে মাতলেন সাধারণ মানুষ। জেলা জুড়ে অনুষ্ঠিত হলো ছট পুজো। হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে শ্রী সংকট মোচন সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ছট পুজো। প্রায় 150টিরও বেশি পরিবারের 1500 থেকে 2000 মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 4 দিন ধরে চলে উৎসব। অন্যান্য বহু মানুষ এই পুজো দেখতে ভিড় করেন।
রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো কোলাঘাটে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। অকাল নির্বাচনের জন্য দায়ী তৃণমূল, এমনটাই অভিযোগ বামেদের। সিপিএম এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো কোলাঘাটে। তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে সভাটি অনুষ্ঠিত হয়। সরকারের যিনি নেত্রী এবং আমাদের পূর্ব মেদিনীপুরের যে অধিকারী পরিবার, তাদের দুজনেরই খামখেয়ালি এবং স্বেচ্ছাচারিতার শিকার হিসাবেই আজকের এই উপনির্বাচন। একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে, যেদিন থেকে আমার আমি সচেতনভাবে বুঝতে শিখেছি কোন আন্দোলনের সাথে থাকা উচিত, আমার মন যা বলেছে আমি সেদিন থেকে এই লড়াইয়ে সামিল হয়েছি আমার কলেজ জীবন থেকে। আর ছিল সেই পরিবারেরও কিছু ইতিহাস ছিল, সেখান থেকে আবার নতুন করে কাজ শুরু করি। উপস্থিত ছিলেন রবীন দেব, নিরঞ্জন সিহি, শতরূপ ঘোষ, ইব্রাহিম আলী সহ বিশিষ্ট নেতারা। তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ এনেছেন তারা। অকাল নির্বাচনের জন্য দায়ী তৃণমূলই, এমনটাই অভিযোগ বামেদের। একটা উপনির্বাচন যদি ভুল করেন আরেকটা উপনির্বাচন আছে, কারণ এই উপনির্বাচনে যদি আমি বলছি কোনো চান্স আছে বলে আমার মনে হয়, কারণ এইখানে যাকে তৃণমূল প্রার্থী করেছে তিনি বিধায়ক, শুভেন্দু অধিকারী বিধায়ক ছিলেন, তারপরে 2009 তাকে লোকসভায় পাঠিয়েছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। মারিস্তার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের গন্ডগোল ও মারধরের অভিযোগ উঠল কাঁথিতে। ঘটনায় আহত হয়েছেন 4 জন। ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বামেরা। পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিস্তা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের গন্ডগোল এবং মারধরের অভিযোগ। ঘটনায় দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। আহত হয়েছেন 4 জন। রবিবার দীঘা কলকাতা জাতীয় সড়কের করণ মোড়ে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চালায় সিপিএম। পুরোটাই মিথ্যা, মানে একদম অপপ্রচার। কারণ আমি বলি এখানে এই সোসাইটিতে দীর্ঘদিন একটা সুযোগ ডানপন্থীরা কোনোদিন পেত না, নির্বাচন করার মতো পরিস্থিতি থাকতো না। এবারে এই প্রথম নির্বাচন করা হচ্ছে এবং এই নির্বাচনে এখানে প্রথমত এখানে 42 জন ডেলিগেট, 42 জন ডেলিগেটের মধ্যে 9 জন মানে ক্যান্ডিডেটই পায়নি, ওরা প্রতিদ্বন্দ্বী করার মতো ক্যান্ডিডেটই নেই। তা আজকে নির্বাচনের ক্ষেত্রেও তাই, সারা বাংলায় যেভাবে পরিবর্তন হয়ে গেছে, মানে বামপন্থী বলতেই দলে দলে ডানপন্থীতে যোগ দিয়েছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। সেক্ষেত্রে নির্বাচনেও তারা কালীপদ সিটও তো মানে ক্যান্ডিডেট হয়েছে, একা দাঁড়িয়েছে, আমি দেখেছি একা দাঁড়িয়েছে, রাস্তার উপরে একা দাঁড়িয়েছে। সেখানে কোনো তাড়ানোর ব্যাপার নেই, সে নিজে ভোট ক্যাম্পিং করছে দাঁড়িয়ে, আমি দেখে গেছি। অতএব এক্ষেত্রে আমার মনে হয় যে কথাগুলো বলেছে পুরোটাই মিথ্যা। জানা গিয়েছে ওই দিন সমিতি নির্বাচন সকাল থেকে শুরু হলে বাম সমর্থক ভোটারদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পোলিং এজেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ চালায় বামেরা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমি আসি না, আমার ভোট দিয়ে গেল, এটা কি করে হতে পারে? অসম্ভব জিনিস। তার সঙ্গে তর্ক করে আমি বেরিয়ে এসেছি। পুলিশকে বললাম, পুলিশ বললো আমি কি করে বলবো। প্রিজাইডিং অফিসার কি বললো? প্রিজাইডিং অফিসার হাঁ করে বসে আছে, বলছে আমার তো বলার মতো কিছু নেই। কে দিয়েছে আপনার ভোট জানেন? আমি জানবোটা কি করে? আমি তো এই বাড়ি থেকে গেলাম, আমার ভোট কে দিয়েছে আমি জানবো না। জানলে তো তাহলে আমি দেখতাম সেখানে কে দিয়েছে। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS দেখুন কৃষি কথা। দীর্ঘদিন সাধারণ উপায়ে বেগুন চাষ করে প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছেন পিংলা ব্লকের এক চাষি। এবছর তার একাধিক জমিতে পলিমালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন তিনি। সেই চাষের পদ্ধতি সম্পর্কে জানালেন আমাদের ক্যামেরার সামনে। দীর্ঘদিন ধরে ক্ষতিই হতো, কিন্তু পলিমালচিং পদ্ধতির প্রয়োগ করে লাভের মুখ দেখেছেন চাষি। আমি চাষ আগে থেকেই করি। আমার জমি ধরুন না 12 বিঘা মতো। আমি সবজি চাষেই বেশি ইনভলভ, 6-7 বিঘাতেই রজনীও করি আর বেগুনও করি। এবছর করেছি ওই বেগুনটা আপনার ধরুন না 1 বিঘে খানিক,
আর একটু আলাদা পদ্ধতি করেছি। সেটা হচ্ছে আপনার আগে এমনিতেই করতাম, এই পেপারের খবরটা পেয়ে এখন নতুনভাবে এই মালচিং পেপারটা পেতে আমি চাষটা করেছি আর কি। এটা বিঘাতে খরচা পড়েছে আপনার ধরুন না পেপারের তাতে 8,000 টাকা, আর আমার সর্বসাং এই চারা লেগেছে 2,000। এই নিয়ে খরচা সার পার সমস্ত কিছু নিয়ে খরচা পড়েছে আমার 16,000 টাকা। আমি পেয়ে গেছি অলরেডি এখন ধরুন না 20,000 টাকা। আপনার এতে উপকার অনেক বেশি আগের থেকে দেখলাম যে পেপার পাতার ফলে আমার সেচ ব্যবস্থাটাও অনেকটা কম হয়েছে, প্লাস বেশি করে যেটা বলতে হয় সেটা হচ্ছে ঘাস। লেবারটা আমার একবারেই নেই, একবারে লাগছে না। ঘাস যেটা বেরাচ্ছে সেটা অল্পতেই, সেটা আগের থেকে অনেক কম এবং কম সার লাগছে, এতে ভালো ফলন, পোকা মাকড়ের দিক থেকেও অনেকটা সেভ আমি। আমাদের জমির পরিমাণ বলতে ডিসমেলটা আমাদের যে বিঘেতে 52 ডিসমেলে বিঘে, আগের থেকে অনেক লাভও পাচ্ছি, এতে ভালো ফলনও হচ্ছে। আগে যে আমার যে রজে গেঁদা চাষ করতাম তার থেকে অনেক বেশি আমি এখন লাভবান। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের সুচ্ছড়া গ্রামের বামাখ্যাপা মাইতি দীর্ঘদিন যাবৎ সাধারণ উপায়ে বেগুন চাষ করতেন, কিন্তু প্রতি বছরই রোগের আক্রমণে প্রভূত ক্ষতির সম্মুখীন হতেন তিনি। এবছর কৃষি দপ্তরের মাধ্যমে তিনি পলিমালচিং পদ্ধতির কথা জানতে পারেন। আমি চাষ আগে থেকেই করি, আমার জমি ধরুন না 12 বিঘা মতো। আমি সবজি চাষেই বেশি ইনভলভ, 6-7 বিঘাতেই রজনীও করি আর বেগুনও করি। এবছর করেছি ওই বেগুনটা আপনার ধরুন না 1 বিঘে খানিক, আর একটু আলাদা পদ্ধতি করেছি। সেটা হচ্ছে আপনার আগে এমনিতেই করতাম, এই পেপারের খবরটা পেয়ে এখন নতুনভাবে এই মালচিং পেপারটা পেতে আমি চাষটা করেছি আর কি। এটা বিঘাতে খরচা পড়েছে আপনার ধরুন না পেপারের তাতে 8,000 টাকা, আর আমার সর্বসাং এই চারা লেগেছে 2,000। এই নিয়ে খরচা সার পার সমস্ত কিছু নিয়ে খরচা পড়েছে আমার 16,000 টাকা। আমি পেয়ে গেছি অলরেডি এখন ধরুন না 20,000 টাকা। আপনার এতে উপকার অনেক বেশি আগের থেকে দেখলাম যে পেপার পাতার ফলে আমার সেচ ব্যবস্থাটাও অনেকটা কম হয়েছে, প্লাস বেশি করে যেটা বলতে হয় সেটা হচ্ছে ঘাস। লেবারটা আমার একবারেই নেই, একবারে লাগছে না। ঘাস যেটা বেরাচ্ছে সেটা অল্পতেই, সেটা আগের থেকে অনেক কম এবং কম সার লাগছে, এতে ভালো ফলন, পোকা মাকড়ের দিক থেকেও অনেকটা সেভ আমি। আমাদের জমির পরিমাণ বলতে ডিসমেলটা আমাদের যে বিঘেতে 52 ডিসমেলে বিঘে, আগের থেকে অনেক লাভও পাচ্ছি, এতে ভালো ফলনও হচ্ছে। আগে যে আমার যে রজে গেঁদা চাষ করতাম তার থেকে অনেক বেশি আমি এখন লাভবান। পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে পলিমালচিং এ বেগুন চাষ করেন। প্রথম পর্যায়ে ফলন পেয়েছেন, দ্বিতীয় পর্বেও ফলন পেতে শুরু করেছেন। আমি চারাটা লাগিয়েছি আপনার জ্যৈষ্ঠ মাসে চারাটা লাগিয়েছি। চারাটা দূরত্ব আপনার করেছি, চারাটা লেগেছে আমার 1 বিঘা জমিতে 2,000 চারা, এবং চারা থেকে চারার দূরত্ব করেছে 3 ফুট, মানে এ পাশেও 3 ফুট আর লম্বাতেও 3 ফুট। এবং আমি এই 3 ফুট করে লাগিয়ে দেখেছি, তবুও আমার মালচিনের মাঝখানে যে ঘাসটা বেরোচ্ছে সেটা নিজেরাই পরিষ্কার করে দিতে পারছি। প্লাস এই আপনার কপ গাড়া লাগিয়ে এতে সাদামাছি অনেকটা উপকার হয়েছে। সাদামাছির অনেক প্রকার উপদ্রব কম। আমি যে খরচাটা বেগুনে করেছি সে খরচাটা এই 4 মাস গাছের বয়স, এখন এই গাছের বয়সেই আমার খরচাটা অনেকটাই উঠে গেছে, এবং আরও 2 মাস মতো চালিয়ে যাব মনে ভাবছি। আমি মালটা বিক্রি করি এই বেগুনটা নিয়ে যে বালিচক বাজারে, সব থেকে কিন্তু ভালো দামে বিক্রি হয়, কালার ভালো থাকে, কালার ভালো আছেও। আমি আশা করছি যে এই মালচিংটা পেতে কিন্তু আমি অনেকটা লাভবান। বামাখ্যাপা বাবু জানিয়েছেন এই পদ্ধতির প্রয়োগ করার ফলে বেগুন গাছে রোগ ভোগ তেমন নেই। এই কৃষক তার ক্ষেতে হলুদ ক্রস গার্ড লাগিয়েছেন। এই চাষ পদ্ধতি সম্পর্কে জানালেন আমাদের ক্যামেরায়। তো এই মালচিংটা ব্যবহার করে আমার 2-3টে জিনিস একবারে মানে সুন্দরভাবে প্রফিট এনে দেয়। সেটা হচ্ছে লেবার সংখ্যা একবারেই কমিয়েছে, সার অনেক কম, সেচ ব্যবস্থা একবারে মানে সেচ ব্যবস্থা মাসে 2টো ছিঁচ দিলেই আমার কভার হয়ে যায়। এইটা হচ্ছে মালচিংয়ের প্রথম গুণ। আর মাটিটাকে এত সফট রেখেছে মাটিটাকে যে আপনি মানে আমি প্রথম চাষ করেছি, তো আমি অনেক উপকৃত, অনেক কিছু এই মালচিংটার গুণেই কিন্তু লাভটা পেয়েছি বেশি। আর আগেও চাষ করেছি, আগে কিন্তু চাষ এতে লাভ হতো না, পোকা প্লাস হচ্ছে ঘাসের লেবারের সংখ্যা বেশি লাগতো, এতে খরচা বেশি হয়ে যেত, যাতে লাভ হতো না। এখন কিন্তু মালচিংটা এসে আমার অনেক উপকার লেগেছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।